নমস্কার। কালকে আমি এই আমার যে বক্তব্য আমি করছিলাম, এই যে গোপন ডেরার গণতন্ত্র দিয়ে আজকে শুরু করব, আত্মগোপনের দ্বিতীয় পর্ব বলতে পারেন। এই পর্বের প্রথমেই আমি বলতে চাই এটাকে গোপন ডেরার গণতন্ত্র, যেখানে সবাই আত্মগোপনে, কিন্তু কেউ স্বীকার করে না। একসময় রাজনীতিতে কোর কমিটি বলে একটা জিনিস ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে বসে সিদ্ধান্ত নেওয়া হতো, পরিকল্পনা হতো, কৌশল ঠিক হতো, সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে থাকতেন, ভিতরে বড় বড় নেতা আলোচনা করতেন। আজও কোর কমিটি আছে, শুধু একটা ছোট্ট পরিবর্তন হয়ে গেছে। এখন কোর কমিটির সদস্যদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বৈঠকের আগে সবচেয়ে বড় প্রশ্ন আর রাজনৈতিক নয়, প্রশ্ন হচ্ছে কে কোথায় এবং তাকে খুঁজে পাওয়া যাবে কিভাবে। একসময় দলের সভা ডাকতে একটি ফোনই যথেষ্ট ছিল। আজ সভা ডাকতে লাগে 3 জন মধ্যস্থতাকারী, 4 জন বিশ্বস্ত আত্মীয়, 2টি এনক্রিপ্টেড বার্তা এবং ঈশ্বরের বিশেষ কৃপা। কারণ দলের অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনভাবে আত্মগোপনে আছেন যে তাদের অবস্থান সম্পর্কে তারা নিজেরাও সবসময় নিশ্চিন্ত নন। আধুনিক আত্মগোপনের একটি বড় সমস্যা হলো অতিরিক্ত সতর্কতা। প্রথমে মানুষ অন্যকে সন্দেহ করে, তারপর প্রতিবেশীকে, তারপর সাংবাদিককে, তারপর পুলিশকে, তারপর নিজের দলকে, শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে আয়নাকেও পুরোপুরি বিশ্বাস করা যায় না, কারণ আয়না তো সব দেখে ফেলে। আর এই যুগে সব দেখা একটা বিপজ্জনক অভ্যেস। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের গোপন ডেরার জন্ম হয়েছে। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ বন্ধুর ফ্ল্যাটে, কেউ এমন জায়গায় যেখানে জীবনে কোনোদিন যাওয়ার কথা ভাবেননি। রাজনীতির এক অদ্ভুত নিয়ম হলো, ক্ষমতায় থাকাকালীন মানুষ বিলাসিতা ভালোবাসে, ক্ষমতা চলে গেলে হঠাৎ সরল জীবনযাত্রার মাহাত্ম্য তারা উপলব্ধি করে। যে মানুষ একসময় 5 তারা হোটেল ছাড়া চা খেতেন না, তিনি আজ একটি নিরিবিলি মফস্বলী বাড়ির বারান্দায় বসে আকাশ দেখছেন। যে মানুষ একসময় নিরাপত্তা রক্ষী ছাড়া 5 পা হাঁটতেন না, তিনি এখন নির্জন গলির প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করছেন। দর্শনের ভাষায় একে বলা যেতে পারে ক্ষমতার উত্তর আত্মজাগরণ। অবশ্য এই আত্মজাগরণের কারণ নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন এটা আধ্যাত্মিক, কেউ বলেন এটি কৌশলগত, কেউ আবার বলেন এর সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক ঠিক ততটাই যতটা সম্পর্ক ছাতার সঙ্গে রোদ্দুরের। তবে আত্মগোপন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো বিশ্বস্ত মানুষ। ক্ষমতায় থাকলে সবাই বিশ্বস্ত, ক্ষমতা চলে গেলে বোঝা যায় আসলে কতজন ছিলেন। এবং এই আবিষ্কার সাধারণত খুব সুখকর হয় না। অনেক নেতা প্রথমবার বুঝতে পারেন না যে যাদের তিনি বছরের পর বছর নিজের লোক বলে ভেবেছিলেন, তাদের মধ্যে অনেকে আসলে ছিলেন পরিস্থিতির লোক। পরিস্থিতি বদলেছে, লোকও বদলেছে। রাজনীতিতে এটি নতুন ঘটনা নয়, কিন্তু প্রত্যেক প্রজন্মের নেতা মনে করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ইতিহাস প্রতিবারই তাদের নিরাশ করে। আত্মগোপনের আরেকটি বড় সমস্যা হলো সময়। দিন না কিছুতেই কাটতে চায় না। একসময় সকাল শুরু হতো ফোনে, তারপর বৈঠক, তারপর কর্মসূচি, তারপর মিছিল, তারপর সাংবাদিক, তারপর আরেক বৈঠক। এখন সকাল শুরু হয় খবরের কাগজ দিয়ে, তারপর টিভি, তারপর মোবাইল, তারপর আবার টিভি, তারপর আবার মোবাইল। দিনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় নিজের সম্পর্কে নতুন কি খবর বেরোলো
সেটা অনুসন্ধান করা। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। মানুষ নিজের জীবনের দর্শক হয়ে যায়। টেলিভিশনের পর্দায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা শুনতে শুনতে অনেকেই হয়তো প্রথমবার উপলব্ধি করেন গণতন্ত্রের দর্শক হওয়া কত কঠিন। এতদিন তারা অভিনয় করেছেন, এখন বসে বসে সমালোচনা শুনছেন, আর সেই সমালোচনা সবসময় মধুর তো হয় না। ফলে অনেকেই নতুন একটি দক্ষতা অর্জন করেছেন, টেলিভিশন দেখার সময় শব্দ কমিয়ে দেওয়া। কারণ শব্দ কমালে সমালোচনাও কিছুটা কম মনে হয় না। এটি অবশ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে আত্মগোপন সমাজে ব্যাপক জনপ্রিয়। এদিকে দলীয় কর্মীরাও বিপাকে, কারণ তারা জানেন না কাকে অনুসরণ করবেন। যারা একসময় প্রতিদিন নির্দেশ দিতেন তারা আজ নীরব, যারা একসময় সর্বত্র দৃশ্যমান ছিলেন তারা আজ কিংবদন্তি। ফলে কর্মীদের মধ্যে নতুন এক ধরনের লোকগাথার জন্ম হয়েছে। দাদা নাকি ওখানে আছেন, না না, শুনেছি অন্যত্র, আরে আমি নিশ্চিত খবর পেয়েছি। এইসব আলোচনা এখন রাজনৈতিক বিশ্লেষণের বিকল্প হয়ে উঠেছে। একসময় মানুষ নীতি নিয়ে আলোচনা করত, আজ অবস্থান নিয়ে করে। কে কি ভাবছেন তার চেয়ে বড় প্রশ্ন, কে কোথায় আছেন। এই প্রশ্নের উত্তর সাধারণত যত কম পাওয়া যায়, গুজব তত বেশি করে জন্মায়। ইতিহাস, অনেক সভ্যতা ধ্বংস হয়েছে ইতিহাসে, অনেক সাম্রাজ্য ভেঙেছে, অনেক রাজবংশ হারিয়ে গেছে, কিন্তু গুজব কখনো হারায়নি, বিশেষত রাজনৈতিক গুজব। এই মরুভূমিতেও তারা বেঁচে থাকতে পারে, ঝড়েও টিকে থাকতে পারে। আত্মগোপনের যুগে তো আরও বেশি, কারণ তথ্যের অনুপস্থিতি গুজবের প্রিয় খাদ্য। আর এই খাদ্যের অভাব এখন নেই রাজ্যের রাজনৈতিক আকাশে। তাই আজ অদ্ভুত এক দৃশ্য, মঞ্চ আছে কিন্তু অভিনেতা কম, আলো আছে কিন্তু উপস্থিতি কম, গল্প আছে কিন্তু চরিত্রের আড়ালে, এবং সেই আড়ালের জীবন নিয়েই তৈরি হচ্ছে এক নতুন পুরাণ, আমি যার নাম দিয়েছি পলাতক পুরাণ, যার শেষ অধ্যায় এখনও কিন্তু অনেক দূরে। এরপরে আরেকটা বিষয়ে আসা যাক। রাজনীতির এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে, ক্ষমতায় থাকাকালীন প্রায় সবাই অসাধারণ সাহসী। প্রতিটি মাইক্রোফোনের সামনে তারা নির্ভীক, প্রতিটি টেলিভিশন ক্যামেরার সামনে তারা অদম্য, প্রতিটি সভামঞ্চে তারা অপরাজেয়। তাদের বক্তব্য শুনলে মনে হয় পৃথিবীর সমস্ত ঝড়, সমস্ত বিপদ, সমস্ত প্রতিকূলতা একসঙ্গে এলেও তারা নড়বেন না। কিন্তু রাজনীতির আবহাওয়া বড় নিষ্ঠুর। এখানে ঋতু বদলাতে সময় লাগে না, আর ঋতু বদলালেই দেখা যায় সেই অদম্য বীরদের অনেকেই ঘর ছাড়তে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছেন। কেউ অসুস্থ, কেউ বিশ্রামে, কেউ আত্মসমীক্ষায়, কেউ ধর্মীয় সাধনায়, কেউ পারিবারিক কারণে বাইরে, কেউ আবার এমন এক জটিল কাজে ব্যস্ত যার ব্যাখ্যা তিনি নিজেও পুরোপুরি দিতে পারেন না। মজার বিষয় হলো, এই সমস্ত ব্যস্ততা সাধারণত একই সময়ে শুরু হয়, যেন কোনো অদৃশ্য শক্তি হঠাৎ সবাইকে একযোগে ব্যক্তিগত জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করে দিয়েছে। রাজনৈতিক ইতিহাসে একে বলা যেতে পারে মহাপলায়নের যুগ। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো সবাই নিজেকে নির্দোষ বলে ঘোষণা করে, একই সঙ্গে এমনভাবে অদৃশ্য থাকেন যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বস্তু হলো প্রকাশ্যে উপস্থিতি। আমি তো কিছু করিনি বাক্যটি দিনে 20 বার অন্তত বলা হয়, আর তার সঙ্গেই যোগ করে দেওয়া হয়, তবে ভাই আপাতত সামনে আসছি না। কেন? সেটার উত্তর সাধারণত অস্পষ্ট। রাজনীতিতে অস্পষ্টতা এক ধরনের শিল্প। যত কম বলা যায় তত ভালো, যত কম দেখা যায় তত নিরাপদ, যত কম শোনা যায় তত দীর্ঘস্থায়ী। এই দর্শন থেকেই আত্মগোপন যুগের নতুন আর রাজনৈতিক দর্শনের জন্ম হয়েছে। একসময় নেতাদের সাফল্য মাপা হতো কত বড় সভা করলেন, কত লোক জড়ো করলেন,
কত ভালো বক্তব্য রাখলেন তার উপর। আজ সাফল্য মাপা হচ্ছে কতদিন কাউকে না দেখিয়ে টিকে থাকা যায় তার উপর। একজন 3 সপ্তাহ উদাও, আরেকজন 1.5 মাস, তৃতীয়জন প্রায় 3 মাস। এই যেন রাজনৈতিক অলিম্পিক। ইভেন্টের নাম অদৃশ্য থাকার ম্যারাথন। প্রথম পুরস্কার একটি নিরাপদ ঠিকানা, দ্বিতীয় পুরস্কার আরও নিরাপদ ঠিকানা, তৃতীয় পুরস্কার একটি নতুন সিম কার্ড। এই সময় রাজ্যের সাধারণ মানুষও অনেক কিছু শিখেছেন। তারা শিখেছেন যে রাজনৈতিক বক্তৃতার চেয়ে রাজনৈতিক নীরবতা অনেক বেশি তথ্যবহুল। যখন কোনো নেতা দিনে 10 বার কথা বলেন, তখন বোঝা কঠিন তিনি আসলে কি ভাবছেন। কিন্তু যখন তিনি 3 মাস কিছুই বলেন না, তখন সবাই বুঝে যায় তিনি খুব মন দিয়ে ভাবছেন, অথবা খুব মন দিয়ে এড়িয়ে যাচ্ছেন। দুটির মধ্যে পার্থক্য সবসময় স্পষ্ট নয়। আত্মগোপনের যুগে আরও একটি চরিত্রের উত্থান হয়েছে। তিনি হলেন বিশ্বস্ত বার্তাবাহক। এই মানুষটির কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোথাও থাকেন না, কিন্তু সর্বত্র যান। তিনি কিছু জানেন না, কিন্তু সব খবর রাখেন। তিনি কোনো সিদ্ধান্ত নেন না, কিন্তু সব সিদ্ধান্তের খবর তার কাছে পৌঁছে যায়। তিনি কোনো বক্তব্য দেন না, কিন্তু সবাই তার কাছে থেকে বক্তব্য জানতে চায়। রাজনীতির এই রহস্যময় চরিত্রকে দেখে অনেকেই ভাবেন, গণতন্ত্রের প্রকৃত ক্ষমতা আসলে কোথায় থাকে? কারণ সামনের সারির মানুষ আড়ালে চলে গেলে মাঝের সারির মানুষই ইতিহাসের সবচেয়ে ব্যস্ত নাগরিক হয়ে ওঠেন। এদিকে আত্মগোপনের সমাজতত্ত্ব নিয়ে নতুন নতুন গবেষণাও শুরু হয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন, ক্ষমতাচ্যুত রাজনীতিকের মধ্যে একটি সাধারণ লক্ষণ দেখা যায়। তারা হঠাৎ সময় সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠেন। একসময় যারা সভায় 2 ঘন্টা দেরি করে পৌঁছতেন, তারা এখন মিনিট গুনছেন, কখন কি হবে, কখন পরিস্থিতি বদলাবে, কখন আবার প্রকাশ্যে বেরোনো যাবে, কখন পুরনো ফোন নাম্বার ব্যবহার করা যাবে, কখন সাংবাদিকের ফোন ধরা নিরাপদ হবে। এই কখন শব্দটি তাদের জীবনের কেন্দ্রে চলে আসে। আর সেই অপেক্ষা কখনো কখনো সবচেয়ে কঠিন শাস্তি হয়ে দাঁড়ায়। কারণ ক্ষমতা থাকলে মানুষ কাজ করে, ক্ষমতা চলে গেলে মানুষ অপেক্ষা করে। আর অপেক্ষার মতো ক্লান্তিকর কাজ পৃথিবীতে খুব কম আছে। রাজনীতির মঞ্চে এখন তাই এক অদ্ভুত নাটক চলছে। নায়করা সব আড়ালে, খলনায়করাও আড়ালে, পার্শ্ব চরিত্ররা খবর সংগ্রহ করছে, দর্শকেরা অনুমান করছে, আর গুজবের অবাধে বিচরণ আমরা দেখতে পাচ্ছি। কেউ জানে না পরের দৃশ্যে কি হবে। সবাই জানে নাটক এখনো শেষ হয়নি। কারণ রাজনীতিতে কোনো আত্মগোপনই চিরস্থায়ী নয়। একদিন না একদিন মানুষকে বেরোতেই হয়, মুখোমুখি হতেই হয়, ব্যাখ্যা দিতেই হয়, ইতিহাসের আদালতে হাজিরা দিতে হয়। সেই দিন যত দেরিতেই আসুক, আসে কিন্তু। আর সেই কারণেই আত্মগোপনের এই মহাকাব্য এখনো অসম্পূর্ণ। বরং বলা ভালো, সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলো সম্ভবত এখনো সামনে। এখান থেকেই শুরু হচ্ছে গর্ত তত্ত্বের উত্থান। ক্ষমতা হারানোর পর রাজনৈতিক ভূগোলের নতুন মানচিত্র। মানব সভ্যতার ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ তত্ত্বের জন্ম হয়েছে। নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব, ডারউইনের বিবর্তন তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। কিন্তু রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যে নতুন তত্ত্বের উদ্ভব হয়েছে, তার গুরুত্ব ভবিষ্যতের গবেষকেরা এখনো পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারেননি। তত্ত্বটির নাম হলো গর্ত তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর প্রত্যেক রাজনৈতিক নেতার জন্য কোথাও না কোথাও একটি গর্ত সংরক্ষিত থাকে। ক্ষমতায় থাকাকালীন সেই গর্ত চোখে পড়ে না, কারণ তখন মানুষ আলোয় থাকে। আলোয় থাকলে ছায়া দেখা যায় না। ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গর্ত হঠাৎ দৃশ্যমান হয়ে ওঠে। এবং আশ্চর্যের বিষয়,
বহু নেতা অবিশ্বাস্য দ্রুততায় সেই গর্তের অবস্থান আবিষ্কার করে ফেলেন। পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থাগুলিও এত দ্রুত কোনো কিছু খুঁজে বের করতে পারে না। যে মানুষ গতকাল পর্যন্ত দিনে 6টি সভা, 4টি মিছিল, 3টি সাংবাদিক বৈঠক এবং 2টি উদ্বোধন করতেন, তিনি আজ এমন এক স্থানে অবস্থান করছেন যেখানে তাকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। এই যেন রাজনৈতিক টেলিপোর্টেশন। বিজ্ঞানীরা হতবাক, সাংবাদিকরা বিভ্রান্ত, প্রতিবেশীরা কৌতূহলী, আর গুজবের লোকেরা অত্যন্ত আনন্দিত। কারণ গর্ততত্ত্বের প্রধান খাদ্যই হলো অনিশ্চয়তা। এই তত্ত্বের প্রথম সূত্র, যত কম দেখা যাবে তত বেশি আলোচনা হবে। একসময় যাদের প্রতিদিন দেখা যেত তাদের নিয়ে খুব কম আলোচনা হতো, কারণ তারা সর্বত্র ছিলেন। আজ যাদের কোথাও দেখা যাচ্ছে না তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। মানুষের মন না খুব বিচিত্র। যা সামনে থাকে তা অভ্যেস হয়ে যায়, যা অদৃশ্য হয় তা কিংবদন্তি হয়ে ওঠে। ফলে রাজ্যের চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত সর্বত্র এখন একটাই খেলা চলছে, কে কোথায়। এই খেলার কোনো পুরস্কার নেই, কোনো নির্ভরযোগ্য তথ্যও নেই, তবু অংশগ্রহণকারী অসংখ্য। কেউ দৃঢ়ভাবে বলেন, আমি নিশ্চিত খবর পেয়েছি। কি খবর সেটা সাধারণত অস্পষ্ট, কিন্তু উচ্চারণে এমন আত্মবিশ্বাস থাকে যে শুনলে মনে হয় তিনি অন্তত 3টি গোয়েন্দা সংস্থার যুগ্ম অধিকর্তা। আত্মগোপনের যুগে আত্মবিশ্বাসের কোনো অভাব হয় না, অভাব হয় তথ্যের। এই গর্ততত্ত্বের দ্বিতীয় সূত্র আরও আকর্ষণীয়। যত বেশি মানুষ খুঁজবে তত বেশি মানুষ লুকোবে। একসময় নেতাদের প্রথম কাজ ছিল লোক জড়ো করা, এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে লোক এড়ানো। আগে সভার সাফল্য নির্ভর করত কতজন এসেছে তার উপর, এখন সাফল্য নির্ভর করছে কতজন জানতে পারেনি তার উপর। এ এক যুগান্তকারী পরিবর্তন। রাজনীতির, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং মনোবিজ্ঞান সব কিছুকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা বলছেন আত্মগোপনের এই প্রবণতা শুধু ব্যক্তিগত নয়, এটি সাংস্কৃতিকও। কারণ বহু বছর ধরে যারা জনতায় অভ্যস্ত ছিলেন তারা হঠাৎ নিঃসঙ্গতার মধ্যে এসে পড়েছেন। নিঃসঙ্গতা বড় অস্বস্তিকর। মঞ্চে দাঁড়িয়ে 10,000 মানুষের সামনে কথা বলা অনেকের কাছে সহজ, নিজের সঙ্গে একা বসে থাকা অনেক কঠিন। ফলে দেখা যাচ্ছে বহু নেতা এখন নিজের অতীতের সঙ্গে বসবাস করছেন। পুরনো ছবি দেখছেন, পুরনো ভিডিও দেখছেন, পুরনো বক্তৃতা শুনছেন। একসময় যে বক্তৃতায় জনতা হাততালি দিয়েছিল, আজ তা শুনে তিনি নিজেই একটু অবাক হচ্ছেন। এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে? এত নিশ্চয়তা, এত দৃঢ়তা? সম্ভবত ক্ষমতা থেকেই। ক্ষমতা মানুষের কণ্ঠস্বর বদলে দেয়, চোখের ভাষা বদলে দেয়, এমনকি বাস্তবতা দেখার ক্ষমতাও বদলে দেয়। আর ক্ষমতা চলে গেলে মানুষ প্রথমবার নিজের স্বাভাবিক উচ্চতায় নেমে আসে। সেখান থেকেই শুরু হয় আত্মসমীক্ষা অথবা আত্মরক্ষা। অনেক ক্ষেত্রে দুটিকে আলাদা করা কঠিন। এদিকে আত্মগোপনের যুগে নতুন একটি ব্যবসারও জন্ম হয়েছে, সেটি হলো পরামর্শ ব্যবসা। যারা আগে রাজনৈতিক পরামর্শ দিতেন তারা এখন আত্মগোপন সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। কোথায় থাকা উচিত, কাদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত, কাদের সঙ্গে রাখা উচিত নয়, কখন ফোন ধরা উচিত, কখন একেবারেই নয়। এই নতুন শিল্পের বাজার দ্রুত বাড়ছে, কারণ চাহিদা বাড়ছে। চাহিদা থাকলে বাজার জন্ম নেয়, এটাই অর্থনীতির প্রথম পাঠ। অবশ্যই সমগ্র পরিস্থিতির সবচেয়ে মজার দিক হলো কেউই নিজেকে পলাতক বলতে রাজি নন। সবাই বলেন, আমি তো আছি, কোথায় সেটা অন্য প্রশ্ন। আমি তো পালাইনি, তাহলে সামনে আসছেন না কেন, সেটাও অন্য প্রশ্ন। রাজনীতিতে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন বদলে দেওয়া সবসময় সহজ। এই শিল্পে বহু মানুষের দীর্ঘ অভিজ্ঞতা
রয়েছে। তবে ইতিহাস বড় জেদি, সে প্রশ্ন ভুলে যায় না, সে অপেক্ষা করে, কখনো দ্রুত কখনো ধীরে, কিন্তু অনিবার্যভাবে করে। আর সেই কারণেই গর্ততত্ত্ব যতই জনপ্রিয় হোক, তারও মেয়াদ সীমিত। একদিন না একদিন মানুষকে গর্ত থেকে বেরোতে হবেই, আলোয় আসতে হবেই। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় অভিশাপ এবং সবচেয়ে বড় সৌন্দর্য একটাই, এখানে শেষ পর্যন্ত জনতার সামনে ফিরতেই হয়। আর সেই প্রত্যাবর্তনের দিন যত এগিয়ে আসছে, ততই পলাতক পুরাণের পরবর্তী পলাতক পুরাণ হচ্ছে গণতন্ত্রের ভূতেরা, যারা আছে অথচ নেই। একসময় গ্রামের বুড়োরা গল্প করতেন ভূতের, কোথাও নাকি দেখা গেছে, কোথাও নাকি শোনা গেছে, কেউ নাকি নিশ্চিত জানে, কিন্তু প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যেত না। আজ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখে সেই পুরনো ভৃত্যের গল্পগুলোর কথা মনে পড়ে। কারণ রাজনৈতিক জীবনের এক বিশেষ পর্যায়ে নেতারাও এক ধরনের ভূতে পরিণত হন। তাদের নাম আছে, ছবি আছে, অতীত আছে, তাদের নিয়ে আলোচনা আছে, কিন্তু তারা নিজেরা নেই, অথবা আছেন কিন্তু দেখা যাচ্ছে না। একেই বলে গণতন্ত্রের ভূত তত্ত্ব। একসময় যে মানুষটির গাড়ির সামনে পেছনে 10টি গাড়ি চলত, আজ তার অবস্থান নিয়ে ফিসফিস করে আলোচনা হয়। একসময় যার বাড়ির সামনে ভিড় সামলাতে পুলিশ রাখত, আজ তার বাড়ির সামনে কুকুরও বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। রাজনীতির এই নিষ্ঠুরতা নতুন নয়, কিন্তু প্রত্যেকবারই এটি নতুন মনে হয়। কারণ ক্ষমতায় থাকাকালীন কেউ বিশ্বাস করতে চান না যে একদিন তাকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হতে পারে। সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তাকে কেউ খুঁজে বেড়ায় না। তিনি বাজারে যান, বাসে ওঠেন, চা খান, বাড়ি ফেরেন, কেউ খবর করে না, কেউ বিশ্লেষণ করে না, কেউ টেলিভিশনে বসে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে না। ক্ষমতার সঙ্গে দীর্ঘদিন বসবাস করা মানুষের কাছে এই সাধারণত্বই সবচেয়ে বড় ধাক্কা। কারণ তিনি তো অভ্যস্ত ছিলেন গুরুত্ব পেতে, অভ্যস্ত ছিলেন উপস্থিতি দিয়ে পরিবেশ বদলে দিতে, অভ্যস্ত ছিলেন ফোন করলেই দরজা খুলে যাওয়ার। হঠাৎ একদিন দেখলেন পৃথিবী চলছে, স্বাভাবিকভাবেই চলছে, তাকে ছাড়াও চলছে। এই আবিষ্কারটি গভীরভাবে অস্বস্তিকর, অনেকের কাছে প্রায় দার্শনিক অভিজ্ঞতা। ফলে আত্মগোপনের যুগে বহু মানুষ প্রথমবার অস্তিত্ববাদী প্রশ্নের মুখোমুখি হন। আমি কে? আমার পরিচয় কি? চেয়ার ছাড়া আমি কতটা গুরুত্বপূর্ণ? মাইক ছাড়া আমার কণ্ঠস্বর কত দূর যায়? কর্মী ছাড়া আমার জনপ্রিয়তা কতটা? প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছে খুব স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষের কাছে এগুলো বজ্রপাতের মতো। তাই তারা অনেক সময় নিজেকেই এড়িয়ে চলেন, শুধু জনতাকে নয়, নিজেকেও। এই কারণেই আত্মগোপনের যুগে আয়নার গুরুত্ব কমে যায়। মানুষ খবরের কাগজ বেশি পড়ে, নিজের মুখ কম দেখে, কারণ খবরের কাগজে এখনও অতীতের কিছু ছায়া খুঁজে পাওয়া যায়, আয়নায় পাওয়া যায় বর্তমান। আর বর্তমান সবসময় সুখকর তো হয় না। এদিকে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরাও নতুন এক সমস্যায় পড়েছেন। আগে বিশ্লেষণ করা খুব সহজ ছিল, কে কি বললেন, কি করলেন, কোথায় গেলেন, সব জানা যেত। এখন বিশ্লেষণ করতে হচ্ছে অনুপস্থিতিকে। কেউ কিছু বলছেন না, সেটার অর্থ কী? কেউ কোথাও যাচ্ছে না, সেটারই বা অর্থ কী? কেউ প্রকাশ্যে আসছেন না, সেটার অর্থ কি বলতে পারেন? অর্থ খোঁজার এই প্রচেষ্টা কখনো কখনো ধর্মতত্ত্বের গবেষণার মতো হয়ে যায়। অদৃশ্যের মধ্যে দৃশ্যমানকে খোঁজা, নীরবতার মধ্যে শব্দকে খোঁজা, শূন্যতার মধ্যে উপস্থিতিকে খোঁজা। রাজনীতি ধীরে ধীরে দর্শনে পরিণত হয়। তবে আত্মগোপনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে রাজনৈতিক চাটুকারদের।
এই শ্রেণীটির কথা খুব কম মানুষ ভাবেন, কিন্তু তাদের জীবনও কি সহজ? এক সময় তাদের কাজ ছিল প্রশংসা করা, সকালে প্রশংসা, দুপুরে প্রশংসা, রাতে প্রশংসা, প্রয়োজন হলে ঘুমের মধ্যেও প্রশংসা। এখন সমস্যা হলো, যাকে প্রশংসা করবেন তাকেই পাওয়া যাচ্ছে না। ফলে তাদের দক্ষতার বাজার হঠাৎ সংকুচিত হয়ে গেছে। কেউ কেউ অবশ্য নতুন পথ খুঁজে পেয়েছেন, তারা অনুপস্থিতিরও প্রশংসা করছেন। দেখুন কি দূরদৃষ্টি, সামনে আসছেন না। দেখুন কি কৌশল, কিছুই বলছেন না। দেখুন কি প্রজ্ঞা, কোথাও যাচ্ছেন না। ইতিহাসে চাটুকারিতার এত সৃজনশীল প্রয়োগ খুব কম দেখা গেছে। এই সময়কে ভবিষ্যতের গবেষকরা নিশ্চয়ই বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করবেন, কারণ এখানে এক বিরল দৃশ্য দেখা যাচ্ছে। ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতার স্মৃতি আছে। মঞ্চ নেই, কিন্তু মঞ্চের অভ্যেস আছে। দর্শক নেই, কিন্তু অভিনয়ের প্রবণতা আছে। এ যেন নাটক শেষ হয়ে যাওয়ার পরেও অভিনেতার মেকআপ না তোলার মতো। সমস্যা হলো, দর্শক ইতিমধ্যে বাড়ি চলে গেছে, আর সেই শূন্য অডিটোরিয়ামে বসেই অনেকে এখনও নিজের সংলাপ মনে করার চেষ্টা করছেন। পলাতক পুরাণের এই অধ্যায়ে তাই আমরা এক অদ্ভুত জগতে এসে পৌঁছেছি। এখানে মানুষ আছে অথচ নেই, কণ্ঠস্বর আছে অথচ শোনা যায় না, প্রভাবের স্মৃতি আছে অথচ প্রভাব নেই। আর সেই শূন্যতার মধ্যেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা, পুরনো যুগের পরিসমাপ্তি এবং নতুন যুগের সূচনা। কিন্তু এই রূপান্তর এখনো পর্যন্ত অসম্পূর্ণ, কারণ ভূতেরা এখনো পুরোপুরি বিলীন হয়নি। তারা আছেন ফিসফিস করে, ছায়ার মতো, গুজবের মতো, স্মৃতির মতো। আর সেই কারণেই পলাতক পুরাণের গল্পও এখনো শেষ হয়ে যায়নি। এরপরের আমরা দেখব যখন নেতারা ভূগোলকে হার মানালেন। একসময় স্কুলে ভূগোল পড়ানো হতো, নদী কোথায়, পাহাড় কোথায়, মালভূমি কোথায়, এসব শেখানো হতো। আজ যদি নতুন করে ভূগোলের বই লেখা হয়, তাহলে একটি নতুন অধ্যায় যোগ করতে হবে। অধ্যায়টির নাম রাজনৈতিক আত্মগোপনের ভূগোল। কারণ পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান আছে যেগুলি সাধারণ মানুষের কাছে নিছক বাড়ি, ফ্ল্যাট, আশ্রম, অতিথিশালা বা আত্মীয়ের বসত বাড়ি। রাজনৈতিক জীবনের বিশেষ সংকটকালে সেই স্থানগুলি এক রহস্যময় গুরুত্ব অর্জন করে। সেগুলি হয়ে ওঠে গণতন্ত্রের অস্থায়ী গুহা। ক্ষমতার জলছা শেষ হলে সেখানে আশ্রয় নেন গতকালের সিংহরা। অবশ্য সিংহ কথাটা একটু সাবধানে ব্যবহার করতে হয়, কারণ রাজনীতিতে প্রাণীবিদ্যার প্রয়োগ অত্যন্ত জটিল। ক্ষমতায় থাকলে মানুষ নিজেকে সিংহ ভাবে, ক্ষমতা চলে গেলে তিনি বুঝতে পারেন জঙ্গলের মালিকানা আসলে তার ছিল না, তিনি শুধু লিজ নিয়েছিলেন। লিজের মেয়াদ শেষ হয়ে গেছে, জঙ্গল অন্যের হাতে গেছে, আর এখন তাকে নতুন ঠিকানা খুঁজতে হচ্ছে। এই পর্যায়েই শুরু হয় রাজনৈতিক পর্যটনের এক নতুন ধারা। পৃথিবীর নানা প্রান্তে মানুষ নানা কারণে ভ্রমণ করেন। কেউ প্রকৃতি দেখতে, কেউ ইতিহাস জানতে, কেউ বিশ্রাম নিতে। আর কিছু রাজনৈতিক মানুষ ভ্রমণ করেন দেখা না যাওয়ার জন্য। এই ভ্রমণের প্রধান নিয়ম হলো যত কম সম্ভব চোখে পড়তে হবে। যদিও বাস্তবে দেখা যায় বহু মানুষের পক্ষে চোখে না পড়া অত্যন্ত কঠিন, কারণ তারা বহু বছর ধরে চোখে পড়ার প্রশিক্ষণ নিয়েছেন। তাদের হাঁটার ভঙ্গি চোখে পড়ে, কথা বলার ধরন চোখে পড়ে, এমনকি চা খাওয়ার ভঙ্গিটাও চোখে পড়ে। ফলে আত্মগোপনের জীবন তাদের কাছে অনেকটা বাঘকে নিরামিষ খেতে বলার মতো। তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবে কষ্টকর। এই কারণেই আত্মগোপনের জগতে সবচেয়ে বড় শত্রু পুলিশ নয়, সাংবাদিকও নয়, অভ্যেস। অভ্যেসই বারবার মানুষকে ধরিয়ে দেয়। একজন মানুষ যদি 10 বছর ধরে প্রতিদিন 50 জনকে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে হঠাৎ করে সম্পূর্ণ সাধারণ মানুষের মতো আচরণ করা তার পক্ষে কঠিন। তিনি ভুলে যান
পুরনো অভ্যেসে ফিরে যান, হাত নাড়েন, নির্দেশ দেন, মন্তব্য করেন, তারপরেই মনে পড়ে আরে এখন তো অন্য সময়। রাজনীতির ইতিহাসে এই মুহূর্তগুলো অত্যন্ত মানবিক, কারণ তখন ক্ষমতার আবরণ সরে যায়, দেখা যায় সাধারণ মানুষটিকে, যিনি ভয় পান, উদ্বিগ্ন হন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, ঠিক অন্য সবার মতো। তবে আত্মগোপনের যুগে আরেকটি বিশেষ শ্রেণীর মানুষের উত্থান ঘটে। তারা হলেন সংবাদ বাহক। প্রাচীন রাজাদের দরবারে যেমন গুপ্তচর ছিল, আধুনিক রাজনীতিতে তেমনই আছে খবর বাহক। তারা সর্বত্র থাকেন, চায়ের দোকানে, ক্লাবে, বাজারে, করিডরে, গাড়ির ভেতরে, ফোনের উপরে। তাদের কাজ খবর বহন করা, কখনো সঠিক, কখনো ভুল, কখনো অর্ধসত্য, কখনো সম্পূর্ণ কল্পনা। কিন্তু তারা থামেন না, কারণ আত্মগোপনের যুগে তথ্যের চেয়ে গুজব অনেক দ্রুত চলে। আর গুজবের সবচেয়ে বড় সুবিধা হলো তার কোনো প্রমাণ লাগে না, শুধু আত্মবিশ্বাস লাগে। আমি নিশ্চিত খবর পেয়েছি, এই বাক্যটি বলার পর আর বিশেষ কিছু প্রয়োজন হয় না। তারপর গল্প নিজের পায়ে হাঁটতে শুরু করে। একদিন দেখা যায় একজন মানুষ একই দিনে 4 জায়গায় অবস্থান করছেন। দুপুরে উত্তরবঙ্গে, বিকেলে উড়িষ্যায়, রাতে দিল্লিতে। আর বাস্তবে হয়তো তিনি সারাদিন একটি ঘরেই বসেছিলেন। তাই গুজবের নিজস্ব ভূগোল আছে। সেখানে দূরত্বের কোনো মূল্য নেই, সময়েরও নয়। এই সময়ে রাজনৈতিক বিশ্লেষকদের জীবনও ভয়ঙ্কর কঠিন হয়ে ওঠে, কারণ তারা অভ্যস্ত ছিলেন দৃশ্যমান ঘটনাকে ব্যাখ্যা করতে। এখন তাদের ব্যাখ্যা করতে হচ্ছে অদৃশ্যতাকে। কেউ নেই, এর অর্থ কী? কেউ কথা বলছে না, এর অর্থ কী? কেউ সামনে আসছে না, এরই বা অর্থ কী? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে খুঁজতে অনেক বিশ্লেষক প্রায় দার্শনিক হয়ে উঠেছেন। কেউ বলছেন এটি কৌশল, কেউ বলছেন ভয়, কেউ বলছেন সময়ের অপেক্ষা, কেউ বলছেন সব কিছুই। সম্ভবত সবাই কিছুটা ঠিক, কারণ আত্মগোপনের জগৎ কখনো একরৈখিক নয়। সেখানে ভয় আছে, আশাও আছে, হতাশাও আছে, পরিকল্পনা আছে, আর আছে অনিশ্চয়তা। অনিশ্চয়তাই এই যুগের প্রকৃত রাজা। রাজনীতির মঞ্চে আজ সেই সবচেয়ে শক্তিশালী চরিত্র। কে ফিরবে, কে ফিরবে না, কে নতুন পথ নেবে, কে পুরনো পথেই হাঁটবে, কেউ জানে না। আর সেই কারণে এই মহাকাব্যের শেষ অধ্যায় এখানেই আমাকে শেষ করতে হবে, কারণ ইতিহাসের সবচেয়ে বড় অভ্যেস হলো সে শেষ দৃশ্যের আগে কখনো পর্দা ফেলে না। পলাতক পুরনো তার ব্যতিক্রম নয়, কিন্তু আমার মনে হচ্ছে এখানেই শেষ করা ভালো, কেননা গর্তের শেষে আছে আলো, ক্ষমতা, ভয় এবং গণতন্ত্রের শেষ হাসি। প্রত্যেক পুরাণেরই শেষ আছে, নাটকেরও। পর্দা যত দেরিতেই নামুক, একসময় নামে তো। আলো যত উজ্জ্বলই হোক, একসময় নিভে যায়। আর রাজনীতির সবচেয়ে বড় সত্য সম্ভবত একটাই, এখানে কোনো চরিত্র স্থায়ী নয়। নায়ক নয়, খলনায়ক নয়, শাসক নয়, বিরোধীও নয়, সবাই অস্থায়ী, শুধু মঞ্চটাই স্থায়ী। পলাতক পুরাণের শুরু হয়েছিল আত্মগোপন দিয়ে, অদৃশ্য হওয়ার শিল্প দিয়ে, গর্ততত্ত্ব দিয়ে, নিরুদ্দেশতার দর্শন দিয়ে। কিন্তু শেষ অধ্যায়ে এসে বোঝা যাচ্ছে গল্পটা আসলে গর্ত নিয়ে নয়, গল্পটা ভয় নিয়ে। ক্ষমতা হারানোর পর মানুষের ভয়, ক্ষমতায় থাকার সময় সেই ভয়কে ভুলে থাকার প্রবণতা। রাজনীতিতে একটা অদ্ভুত ভুল বারবার ঘটে। প্রত্যেক প্রজন্মের ক্ষমতাবান মানুষ মনে করে ইতিহাস তার ক্ষেত্রে অন্যরকম আচরণ করবে। তার পতন হবে না, তার জনপ্রিয়তা কমবে না, তার চারপাশের মানুষ তাকে ছেড়ে যাবে না, তার ফোন একদিন নীরব হবে না, তার দরজায় একদিন ভিড় থাকবে না। এটা তিনি কল্পনাও করতে পারেন না। কিন্তু ইতিহাস অত্যন্ত নিষ্ঠুর শিক্ষক, সে কোথাও ছাড় দেয় না।
একদিন হঠাৎ মানুষ আবিষ্কার করে যে ক্ষমতাকে সে নিজের সম্পত্তি বলে মনে করেছিল সেটা আসলে বাড়ি নয়, ভাড়া বাড়ি। সুতরাং প্রথম দিকে মানুষ ভাবে যে হয়তো এটা বিভ্রম, হয়তো এর কোনো সমাধান আছে। যে সমস্যার সমাধান যেমন করে তেমনি নতুন সমস্যাও জন্ম নেয়। সবচেয়ে বড় কথা, সময় কারোর জন্য তো থেমে থাকে না। যে নেতা আজ আত্মগোপন, নেতার অনুপস্থিতিতেও পৃথিবী এগিয়ে চলে। নতুন নেতা উঠে আসে, নতুন স্লোগান জন্ম নেয়, নতুন বিতর্ক শুরু হয়, নতুন মুখ আলো কেড়ে নেয়। রাজনীতি কখনো শূন্য স্থানকে শূন্য রাখে না। আপনি যদি মঞ্চ ছেড়ে যান, কেউ না কেউ সেই জায়গায় দাঁড়াবে, এটাই নিয়ম। এবং এই নিয়মের মধ্যেই পলাতক পুরাণের সবচেয়ে গভীর ট্র্যাজেডি লুকিয়ে আছে। কারণ আত্মগোপনে থাকা বহু মানুষ হয়তো প্রথমবার বুঝতে পারেন তারা যতটা অপরিহার্য নিজেদের ভাবতেন, বাস্তবে ততটা ছিলেন না। সভা হচ্ছে, মিছিল হচ্ছে, সরকার চলছে, বিরোধিতা চলছে, টেলিভিশনের বিতর্কও চলছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে, সব যেমন ছিল তেমনি চলছে। আসলে তাদের ছাড়াও চলছে। এই উপলব্ধি মানুষের অহংকারে যে আঘাত করে, তা কোনো তদন্ত, কোনো সমালোচনা, কোনো নির্বাচনী পরাজয়ের চেয়েও গভীর। তবে পলাতক পুরাণের উদ্দেশ্য কাউকে নিয়ে হাসাহাসি করা নয়, কিন্তু এর উদ্দেশ্য আরও নির্মম। ক্ষমতার প্রকৃতি নিয়ে হাসাহাসি করা। কারণ ক্ষমতা নিজেই এক বিশাল কৌতুক। ক্ষমতায় থাকলে মানুষ ভাবে সবাই তাকে ভালোবাসে। আসলে অনেকেই ভালোবাসে চেয়ারটাকে। ক্ষমতায় থাকলে মানুষ ভাবে সবাই তাকে সম্মান করে। আসলে অনেকেই সম্মান করে পদটাকে। ক্ষমতায় থাকলে মানুষ ভাবে তার কথা ইতিহাস হয়ে যাবে। আসলে অধিকাংশ কথাই পরের দিনের খবরের কাগজের সঙ্গে মুড়ে মাছ বিক্রি হয়। এই সত্য যত দ্রুত বোঝা যায় তত ভালো। না বুঝলে একদিন খুবই কষ্ট হয়। তখন মানুষ নিজের পুরনো বক্তৃতা শোনে, পুরনো ছবি দেখে, পুরনো করতালির শব্দ মনে করার চেষ্টা করে, আর বুঝতে পারে করতালিরও মেয়াদ থাকে। এখানেই না গণতন্ত্রের সৌন্দর্য এবং নিষ্ঠুরতা। এখানে রাজা চিরস্থায়ী নয়, এখানে সিংহাসন বংশানুক্রমিক নয়। এখানে আজ যে প্রশ্ন করে কাল তাকেও প্রশ্নের মুখে পড়তে হয়। আজ যে তাড়া করে কাল তাকেও তাড়া খেতে হতে পারে। আজ যে খোঁজ করে কাল তাকেও খোঁজা হতে পারে। গণতন্ত্রের চাকা এভাবেই ঘোরে, ধীরে, কখনো খুব ধীরে, কিন্তু ঘোরে। সেই কারণেই পলাতক পুরাণের শেষ দৃশ্য কোনো গোপন ডেরায় নয়, কোনো বন্ধ দরজার আড়ালেও নয়। শেষ দৃশ্যটা একটা খোলা মাঠে, একটি জনসমাবেশে, একটি ভোট কেন্দ্রে, একটি গণনার টেবিলে, যেখানে শেষ পর্যন্ত সব আত্মগোপনের সমাপ্তি ঘটে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি পুলিশ নয়, প্রশাসন নয়, দল নয়, নেতাও নয়। সবচেয়ে বড় শক্তি হলো স্মৃতি, জনতার স্মৃতি। সেটি কখনো দুর্বল হয়, কখনো বিভ্রান্ত হয়, কখনো ভুলও করে। শেষ পর্যন্ত সেখানেই কিন্তু ফিরে যেতে হয়। সেই আদালতেই হাজিরা দিতে হয়। সেই আদালতের বিচারকেরা কালো কোট পরেন না, তারা ভোটার, সাধারণ মানুষ, যাদের কথা ক্ষমতায় থাকাকালীন অনেকেই ভুলে যান, আর ক্ষমতা চলে গেলে আবার মনে পড়ে। সুতরাং পলাতক পুরাণের শেষ শিক্ষা খুব সাধারণ। গর্ত যত গভীরই হোক, একদিন বেরোতে হয়। দরজা যত শক্ত করেই বন্ধ করা হোক, একদিন খুলতেই হয়। ফোন যতদিনই বন্ধ রাখা হোক, একদিন ধরতে হয়। আর জনতার কাছ থেকে যত দূরেই পালানো হোক, শেষ পর্যন্ত জনতার কাছেই ফিরতে হয়। কারণ রাজনীতির শেষ ঠিকানা কোনো গোপন আশ্রয় নয়, শেষ ঠিকানা হলো সব সময় মানুষ। ভালো থাকবেন, নমস্কার।